কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মন দিয়ে পড়াশুনো করছো। আমরা কিন্তু পড়াশুনো শুরু করে দিয়েছি। আজকে আমাদের পড়ার বিষয় ক্লাস 9-এর ইতিহাস। ক্লাস 9-এর ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে দুটি অধ্যায় আছে তার মধ্যে প্রথম যে অধ্যায়টি আছে অর্থাৎ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এই অধ্যায়টি থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় বেশ কিছু ছোট প্রশ্ন ও বেশ কিছু বড় প্রশ্নের উত্তর করতে হবে। যারা আমার সিলেবাসের ভিডিওটি দেখেছো সেখানে আমি এই সিলেবাসটি নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি। এছাড়াও নাম্বার বিভাজন কী রকমের হবে সেটাও তোমাদেরকে জানিয়ে দিয়েছি। সেটা দেখে থাকলে অবশ্যই তোমরা জানো কোন অধ্যায় থেকে কত নাম্বারের কয়টি করে প্রশ্ন আসতে পারে। এছাড়াও এই অধ্যায় থেকে আসতে পারে এমন ছোট প্রশ্ন নিয়ে আমি কিন্তু দুটো ভিডিও আগেই তোমাদেরকে দিয়েছি। সেই দুটো ভিডিওতে অনেক ছোট প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। অবশ্যই সেই ভিডিও দুটো তোমরা দেখো, সেখান থেকেই কিন্তু সামনের পরীক্ষায় অন্তত 8 নাম্বারের প্রশ্ন তোমাদের আসতে পারে। তাই সেই ভিডিও দুটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে আজকে আমরা কথা বলবো বড় প্রশ্ন ও তার উত্তর নিয়ে, অর্থাৎ তোমাদের এই প্রথম অধ্যায় থেকে যেই ধরনের বড় প্রশ্ন আসতে পারে সেই ধরনের বড় প্রশ্ন নিয়েই আজকে আমাদের আলোচনা। বড় প্রশ্ন অর্থাৎ এই প্রশ্নগুলির মান থাকবে 4 নাম্বার করে এবং তোমাদের এবারের পরীক্ষায় যে দুটি অধ্যায় আছে সেখান থেকে মোট 3টি প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে। 2টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে 4 নাম্বারের। আজকে সেই ধরনের বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমি তোমাদের সামনে এসেছি। আজকে এই ভিডিওটির পার্ট 2। পার্ট 1-এর আরও একটি ভিডিও ছিল যেখানে আমি বেশ কিছু বড় প্রশ্ন ও উত্তর নিয়ে আগেই আলোচনা করেছি। আজকের ভিডিওতে আরও বেশ কিছু বড় প্রশ্ন ও তাদের উত্তর নিয়ে আলোচনা করা হবে। এই প্রশ্ন উত্তরগুলি খুব ভালোভাবে তোমরা বাড়িতে দেখো এবং তৈরি করো। এখান থেকে কিন্তু সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতেই পারে, তাই এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। 5 নম্বর প্রশ্ন, টেনিস কোর্টের শপথ কী? উত্তর, ফরাসি বিপ্লবের সূচনাকালে ফ্রান্সের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হল টেনিস কোর্টের শপথ গ্রহণ। প্রথম পয়েন্ট, টেনিস কোর্টের শপথ। প্রথম সাব পয়েন্ট, মাথাপিছু ভোটের দাবি। অভিজাতদের চাপে ষোড়শ লুই 1789 খ্রিস্টাব্দে 175 বছর পর পুনরায় স্টেটস জেনারেলের অধিবেশন ডাকতে বাধ্য হন। ওই বছর জানুয়ারি মাসে 1214 জন প্রতিনিধি নিয়ে ফরাসি জাতীয় সভা গঠিত হয়, কিন্তু তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা মাথাপিছু ভোট এবং সকল প্রতিনিধিদের একটিমাত্র কক্ষে বসার দাবিতে সোচ্চার হন, যদিও সেই দাবি ষোড়শ লুই মেনে নেননি। পরের সাব পয়েন্ট, শপথ গ্রহণ। এমতাবস্থায় 1789 খ্রিস্টাব্দের 20 জুন তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা জাতীয় সভায় যোগদান করতে এসে দেখলেন যে প্রতিনিধি সভা ভিতর থেকে তালা বন্ধ করে রাখা হয়েছে। তখন তাঁরা অভিজাতদের একাংশের নেতৃত্বে একটি টেনিস খেলার মাঠে মিলিত হন। তাঁরা শপথ নেন যে দেশের জন্য তাঁরা একটি সংবিধান রচনা করবেন। যতদিন না পর্যন্ত এই কাজ সম্পূর্ণ হচ্ছে ততদিন তাঁরা জাতীয় সভা ত্যাগ করবেন না। 3 নম্বর সাব পয়েন্ট, ফলাফল। বিদ্রোহী প্রতিনিধিদের চাপে ষোড়শ লুই সম্প্রদায় পিছু ভোটের বদলে মাথাপিছু ভোটদানের প্রস্তাব ও নতুন সংবিধান তৈরির অধিকার মেনে নেন। ষোড়শ লুই তৃতীয় শ্রেণীর এই দাবি স্বীকার করায় বিপ্লবের পথ প্রশস্ত হয়। অন্যদিকে এই শপথে অভিজাতদের নেতৃত্ব গ্রহণ ফরাসি বিপ্লবকে এক আলাদা মাত্রা দেয়। শেষ পয়েন্ট, মূল্যায়ন। রাজা ষোড়শ লুই তৃতীয় সম্প্রদায়ের দাবি মেনে নেওয়ায় ফরাসি বিপ্লবের সূচনা হয়। উক্ত শপথ অনুষ্ঠানে যাজকদের 139 জন ও অভিজাতদের 47 জন প্রতিনিধি যোগ দেন। তাই ওই বিদ্রোহকে অনেকেই একটি
অভিজাত বিদ্রোহ বলে দাবি করেছেন। 6 নম্বর প্রশ্ন, টিকা লেখো নতুন ফরাসি সংবিধান। উত্তর, ফরাসি বিপ্লবের একটি চাঞ্চল্যকর দিক ছিল ফরাসি সংবিধান সভা গঠন। 1789 খ্রিস্টাব্দে এই সংবিধান সভা তার পথ চলা শুরু করে। প্রথম পয়েন্ট, ফরাসি সংবিধান সভা 1789 থেকে 1791 খ্রিস্টাব্দ। প্রথম সাব পয়েন্ট, পটভূমি। 1789 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে ফরাসি স্টেটস জেনারেলের নির্বাচনের পর 5 মে এর প্রথম অধিবেশন বসে। 17 জুন তৃতীয় শ্রেণীর সদস্যরা এটিকে জাতীয় সভা বলে ঘোষণা করে। 9 জুলাই অভিজাতদের নেতৃত্বে জাতীয় সভা ফরাসি সংবিধান রচনার কাজ শুরু করে। 1791 খ্রিস্টাব্দে এই সংবিধান রচনার কাজ শেষ হয়। দ্বিতীয় সাব পয়েন্ট, নামকরণ। যেহেতু জাতীয় সভার সদস্যরা ফরাসি জাতির জন্য একটি সংবিধান রচনা করে, সেহেতু জাতীয় সভার নাম হয় ফরাসি সংবিধান সভা। পরের সাব পয়েন্ট, কার্যাবলী। এক ঘোষণা দ্বারা ফরাসিদের সব ধরনের স্বাধীনতা ও সমতার নীতি প্রতিষ্ঠিত হয়। রাজতন্ত্র ও সামন্ততন্ত্রের অবসান ঘটানো হয়। করভি, টাইথ ও বিভিন্ন ধরনের সামন্ত করের অবসান ঘটানো হয়। 4 নম্বর সাব পয়েন্ট, বিভিন্ন সংস্কার। আইন, বিচার ও শাসন বিভাগকে পৃথক করা হয়। রাজার সমস্ত ধরনের অধিকার বাতিল করা হয়। 754 জন সদস্য নিয়ে একটি আইনসভা গঠন করা হয়। সমস্ত ফ্রান্সকে 83টি ডিপার্টমেন্টে ভাগ করা হয়। সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি দ্বারা চার্চের সব ভূসম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। সেগুলি অ্যাসাইনেট দ্বারা জনগণের মধ্যে বন্টন করা হয়। লেটার দ্য ক্যাশে নামক গ্রেফতারি পরোয়ানা বাতিল করা হয়। 7 নম্বর প্রশ্ন, থার্মিদোরীয় প্রতিক্রিয়া কী? উত্তর, আধুনিক পৃথিবীর ইতিহাসে ফরাসি বিপ্লব ছিল এক যুগান্তকারী অধ্যায়। থার্মিদোরীয় প্রতিক্রিয়া ছিল এই বিপ্লবের একটি চাঞ্চল্যকর ও তাৎপর্যপূর্ণ উপাদান। প্রথম পয়েন্ট, থার্মিদোরীয় প্রতিক্রিয়া। প্রথম সাব পয়েন্ট, পটভূমি। জ্যাকোবিন দলের নেতৃত্বে জাতীয় মহাসভা ফ্রান্সকে প্রতি বিপ্লবের হাত থেকে রক্ষা করতে 1793 খ্রিস্টাব্দের 2রা জুন থেকে 1794 খ্রিস্টাব্দের 27শে জুলাই পর্যন্ত ফ্রান্সে এক দমনমূলক শাসন কায়েম করে। একেই বলা হয় সন্ত্রাসের রাজত্ব। এই রাজত্বে অসংখ্য নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে গিলোটিনে হত্যা করা হয়। বাদ যায়নি রাজা ষোড়শ লুই ও রানী মেরি আন্তোয়ানেত। এমনকি বেইলি, দাঁতো ও হিবার্টের মতো জ্যাকোবিন দলের নেতাকেও গিলোটিনে হত্যা করা হয়। এই অবস্থায় জ্যাকোবিন দলের অন্যান্য নেতারা দারুণ ভয় পান। তাই মৃত্যু ভয় দূর করার জন্য তারা 28শে জুলাই রোবস্পিয়ারকে গিলোটিন দিয়ে হত্যা করেন। দ্বিতীয় সাব পয়েন্ট, সন্ত্রাসের অবসান। এইভাবে ফ্রান্সে সন্ত্রাসের শাসন বা লাল সন্ত্রাসের অবসান হয়। এই ঘটনা ইতিহাসে থার্মিদোরীয় প্রতিক্রিয়া নামে পরিচিত। যেহেতু রোবস্পিয়ারের হত্যাকাণ্ড বিপ্লবী ক্যালেন্ডার অনুযায়ী থার্মিদোর মাসে হয়েছিল, এজন্য একে বলা হয় থার্মিদোরীয় প্রতিক্রিয়া। শেষ পয়েন্ট, ফলাফল। সন্ত্রাসের রাজত্বের অবসানের পর জাতীয় মহাসভা 1795 খ্রিস্টাব্দে একটি নতুন সংবিধান রচনা করে। এই সংবিধান অনুযায়ী ফ্রান্সের শাসনভার অর্পিত হয় 5 জন ডাইরেক্টরের হাতে। এজন্য এই শাসনকে ডাইরেক্টরি শাসন বলা হয়। এই শাসন 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত টিকেছিল। 8 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। উত্তর,
1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবে ফরাসি মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তৃতীয় শ্রেণীর মধ্যে অবস্থিত শিক্ষিতা মহিলারা তাৎপর্যপূর্ণভাবে বিপ্লবে অংশ নিয়েছিল। প্রথম পয়েন্ট, ফরাসি বিপ্লবে নারী। প্রথম সাব পয়েন্ট, রাজপ্রাসাদ আক্রমণ। 1789 খ্রিস্টাব্দের 5ই অক্টোবর 6000 মহিলার এক বিশাল মিছিল খাদ্যের দাবিতে ভার্সাই রাজপ্রাসাদ আক্রমণ করেছিল। পরের দিন তারা ষোড়শ লুইয়ের পরিবারকে ছাকরা গাড়িতে চাপিয়ে প্যারিসে নিয়ে আসে। দ্বিতীয় সাব পয়েন্ট, বৈপ্লবিক কার্যকলাপ। ফ্রান্সের বহু নারী অস্ত্র সংগ্রহ এবং নারী সংঘ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বৈপ্লবিক চিন্তাভাবনার প্রকাশ ঘটিয়েছিল। সোসাইটি অফ রিভলিউশনারি রিপাবলিকান ওমেন ছিল এই ধরনের সংগঠনের মধ্যে অন্যতম। জানা যায় 1793 খ্রিস্টাব্দে বিপ্লবী নেতা পল মায়োতের মৃত্যু মিছিলে পা মিলিয়ে ছিল অগণিত মহিলা। তৃতীয় সাব পয়েন্ট, নেতৃত্ব দান। বহু নারী ফরাসি বিপ্লবে নেতৃত্ব দান করেছিল। ডি আর্জেন্ট মারত, পায়োলিন লিওন ছিলেন ফরাসি বিপ্লবের উল্লেখযোগ্য নেত্রী। ক্লেয়ার ল্যাকম্বে, মাদাম রোনাল্ড প্রমুখ ছিলেন জ্যাকোবিন দলের উগ্র সমর্থক। শেষ সাব পয়েন্ট, নারী অধিকারের স্বীকৃতি। ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণের ফলে নারীদের বেশ কিছু অধিকার স্বীকৃত হয়, যেমন পিতামাতার অনুমতি ছাড়া নারীদের বিবাহ করার অধিকার, ডিভোর্সের মামলা করার অধিকার, রাজনৈতিক ক্লাব গঠনের অধিকার প্রভৃতি। পরের সাব পয়েন্ট, নারী সংগঠন। ফরাসি বিপ্লবের সময় বহু নারী সংগঠন গড়ে ওঠে। 1790 খ্রিস্টাব্দে এট্টা পাম ডি এলডার্স এর নেতৃত্বে গড়ে ওঠে কনফেডারেশন অফ দ্য ফ্রেন্ডস অফ ট্রুথ নামে এক নারী সংগঠন। শেষ পয়েন্ট, উপসংহার। ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণ বিপ্লবকে ভিন্ন মাত্রা প্রদান করেছিল। নারীদের অংশগ্রহণের ফলে ফরাসি বিপ্লব পরবর্তীকালের সংস্কারে বাস্তবোচিত ও যুগান্তকারী নানা পদক্ষেপ নিতে সক্ষম হয়েছিল। তোমরা দেখলে প্রশ্ন উত্তরগুলি। আশা করি তোমাদের প্রশ্ন উত্তরগুলি ভালো লেগেছে। এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের সামনের পরীক্ষার জন্য কিন্তু খুবই জরুরি, কারণ এখান থেকেই সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে। তাই বাড়িতে খুব ভালোভাবে মন দিয়ে এই প্রশ্ন উত্তরগুলি তোমরা তৈরি করো। আজকে এই পর্যন্তই। তবে যাবার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যদি তোমাদের আমার এই ক্লাসগুলো ভালো লাগে, যদি মনে হয় আমার পড়ানো তোমাদের ভালো লাগছে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্তই। আবার পরের দিন তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে।